শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আমাদের আজকের বিষয়টা শুরুতেই বলে ফেলি, ভীষণ একটা সেন্সিটিভ বলবো না মজার বলবো নাকি খুব প্রয়োজনীয় বলবো, সেটা আলাপ আলোচনায় আমাদের আড্ডাই চলে আসবে। অর্থই অনর্থ। হ্যাঁ, অর্থই অনর্থ, তবে কখন অনর্থ আর কখন অনর্থ না সেটা নিয়ে আজকে আমাদের আড্ডা হবে। এই আমাদের স্টুডিওতে উপস্থিত যে নারী বন্ধুরা আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতে তাদেরকে। শুভ সন্ধ্যা সবাইকে। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাফিকা জহুরা জেসি, কবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন ফারজানা আফরিন, সত্ত্বাধিকারী ফারজানা বুটিক্স। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ আমাকে নেক্সাস টেলিভিশন আমন্ত্রণ জানানোর জন্য। ফারজানা আফরিন, ফারজানা বুটিক্স থেকে। ধন্যবাদ। এরপরে আছেন রুকসানা রহমান, কবি ও কথা সাহিত্যিক। ধন্যবাদ আপনাকে মনিরা ইউসুফ। অনেক ধন্যবাদ। ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আমাদের ভীষণ। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে? জি আপু, অনেক ভালো লাগছে। আচ্ছা, আজকের বিষয়টায় যাওয়ার আগে একটু, এখানে তো জাস্ট বলেছি কেউ কবি, কেউ সত্ত্বাধিকারী, কেউ তো আরও তো অনেক পরিচয় আপনাদের, তো একটু ছোট ছোট করে সেই গল্পগুলো শুনি। জেসিকা, তুমি আসলে আমার এত পরিচিত জেসি, সাফিকা জহুরা জেসি, যে তোমাকে আজকে আমি তুমি বলি। একদম একদম, ভীষণ খুশি হব। তোমার অনেক কবিতা আমি পড়েছি, তোমার সম্পর্কে একটু বলো। আমার পরম প্রাপ্তি। প্রথমেই আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের নেক্সাস টেলিভিশনকে এত সুন্দর আয়োজনে এবং আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে আমি গর্ববোধ করছি এবং কৃতজ্ঞ। আমি সাফিকা জহুরা জেসি, আমার দেশ রাজশাহী, কিন্তু চাকরির কারণে আমি 2008 সাল থেকে ঢাকায় সেটেলড। আজকের যে টপিকটা, এটা আমরা পরবর্তীতে সবার সাথেই আলাপ আলোচনা করব। চমৎকার এবং খুব ইম্পর্টেন্ট, জরুরি একটা বিষয়। খুব ভালো লাগছে আমার সামনে এত পছন্দের প্রিয় গুণী শিল্পীদেরকে পেয়ে। আড্ডাই দিব আমরা, কোনো আলোচনা না। একদম একদম। তো আজকের এই আড্ডায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমি যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি, সুযোগ পেলে আমি আনন্দ কুড়াতে এবং আনন্দ বিলাতে, ভালোবাসা নিয়ে থাকতে খুব পছন্দ করি। খুবই ভালো বলেছে, সেটা আমি মোটামুটি ভালোই জানি। এবং আনন্দে থাকাটাও একটা মানুষের বড় গুণ। তো আসছি এবার ফারজানা আপা, আপনার কাছে। আপনার সম্পর্কে বলুন। এখানে আছে ফারজানা বুটিক্সের সত্ত্বাধিকারী আপনি, এবং এটা তো আর একদিনে হয়নি। একটু আপনার গল্পটা বলুন, এই স্বপ্নটা কবে থেকে, আজকে কি অবস্থায় আছেন? হ্যাঁ, ধন্যবাদ আপু, নেক্সাস টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। অনেক অধীর আগ্রহ ছিলাম যে মনিরা আপুকে কখন দেখব। তো অনেক নাটক দেখতে দেখতে স্বপ্নের সেই নারীর কাছেই আমি পৌঁছে গেলাম। তো আমার খুবই ভালো লাগতে, সবচেয়ে বড় যা পাওয়া, যেটা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে তাসমিন আপুর প্রোগ্রাম তো আমি দেখেছি, বাট মনিরা আপুর সাথে কথা বলার সৌভাগ্য আমার আজকে হয়েছে, সেজন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমিও কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপু। আর ফারজানা আফরিক্সের বুটিক্সের যাত্রা শুরু রিসেন্টলি 6 মান্থ হলো। তো এর আগে আমি অনেক স্ট্রাগল করেছি, বাট আমার নিজের কোনো গন্তব্য ঠিকানা ছিল না। তো আমার যখন বাড়ি হলো তখন আমার স্বপ্ন ছিল যে আমার বাড়ির নিচে যখন দোকান দিলাম, নিজের তো কিছু নেই, তখন আমি বিভিন্ন নারীদের সাথে বিভিন্ন, আমার আফতাবনগর, শ্রীবর 2 আর রোড 2 হাউস 2 আফতাবনগর। তো আমি যখন আমার ফ্রেন্ডরা মেলায় যেত তখন দেখলাম যে মেলা আসলে নারীদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো মেলায় ঘুরতে ঘুরতে একসময় আমি বোরিং হয়ে গেলাম। তো আবার ভাবলাম যে এত ভালো লাগতেছে কেন, সারাদিন যাচ্ছে তবুও ক্লান্তি রাখতেছে না। আচ্ছা, তখন আমার মাথায় আইডিয়া আসলো যে তোদের এই আড্ডা দেখে আমার মনে হলো এই জীবনে এসে ক্ষণিকটা আড্ডার দরকার, আনন্দেরও দরকার। তো মাথায় একটা কনসেপ্ট আসলো যে কি দিয়ে এরকম করা যায়। তো আমি ভাবলাম যে তাহলে আমার একটা শপ ছেড়ে আমি বুটিক্সের যাত্রা শুরু করি। তখন আমি কনসেপ্টটা মাথায় রেখে আমি খুব তাড়াতাড়ি, এবং নিজেরই একটা জায়গা যেহেতু আছে, ওখানে তো ইনভেস্টমেন্টটা বেশি হয়, সেটা তো করতে হলো না। হ্যাঁ, তো দেখা গেছে এরকম, মানে ওরা করতেছে, মেলায় গেলাম, মেলায় দেখেই কিন্তু আমার এই আনন্দটা। অ্যাকচুয়ালি বুটিক্সের যাত্রায় কিন্তু আমার এই মেলায় যাওয়া নিয়ে, নারীদের সাথে কথা বলা, বিভিন্ন নিউজ রিপোর্টার ভাইরা এত সুন্দর করে নারীদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে, তখন আমার মনে হয় যে মাইক্রোফোনটা কবে একদিন আমার কাছে আসবে যে আপু কিছু বলেন।
তখন আমার খুব আগ্রহ ছিল যে এই নিউজ রিপোর্টার একদিন আমার কাছে আসতেই হবে। আমি একদিন মাইকের উপরে দাঁড়িয়ে মাইকে একটু নিজের কথা বলবো। আসছি আবার সেই আড্ডায়, আরো আড্ডা হবে। এরপরে যাচ্ছি রোকসানা রহমান, এই যে কবি, এই স্বপ্নটা কবে থেকে, এই কবি হওয়ার গল্পটা একটু শুনি। ধন্যবাদ আপনাকে। এই স্বপ্নটা আমার ক্লাস 5 থেকে, আমি যখন আমার পাঠ্য বইতে কবিতাগুলি পড়তাম তখন আমি ভীষণ আনমনা হয়ে যেতাম। আচ্ছা। এবং তখন থেকেই আমার শুরু, মানে তখন তো ছড়া লিখতাম, এই ছোট বোনকে নিয়ে বিভিন্ন টাইপের ছড়া আমরা যেটা ছোটবেলায়, হ্যাঁ, তারপর আমার স্কুল ম্যাগাজিনে ওগুলা হতো, মানে প্রকাশ হতো স্কুল ম্যাগাজিনে। তারপরে ক্লাস 8 এর 9 এর পরে আমার তো আর ওই জায়গাটা একটু ভাটা পড়ে গেল, আমার বিয়ে হয়ে গেল, কিন্তু হ্যাঁ খুব ছোটবেলায়। কিন্তু আমার ওই কবি সত্তাটাকে আমি বাঁচিয়ে রেখেছি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমার বাচ্চাগুলোকে মানুষ করে তারপরে আমি বের হব। কজন ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। আমার 3টা ছেলেই আপনার স্কলারশিপ নিয়ে জাপানে, 2জন, একজন অস্ট্রেলিয়াতে পড়াশোনা শেষ করে সংসার করছে ওখানে, মেয়ে আছে উত্তরাতে। মেয়েরও বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েরও বিয়ে হয়ে গেছে। ছোটবেলায় বিয়ে হওয়ার সুফল আবার এটা, মানে সন্তান বড় হয়ে মানুষ হয়ে যায়, কিন্তু মা যদি ধরে রাখতে পারে তার পড়াশোনা, সেরকমও আছে, তবে খুব কম। তারপরে আমি আবার বিউটিফিকেশনের উপরে কোর্স করেছি। আমি মানে হেয়ার ড্রেসিং এর উপরে কারিগরি শিক্ষা বোর্ডের আমি প্রথম সিলেবাস প্রণেতা। তা আমি ওগুলো সব আমার এই কবি সত্তাটাকে আমি ধরে রেখেছি। আর আমি মনে করি কি মেয়েদের না একটা পরিচয় দরকার, নারীদের। হ্যাঁ, কারণ সবসময় আমার বাপের পরিচয়, আমার স্বামীর পরিচয়, আমার সন্তানের পরিচয়, এটা না আমার ছোটবেলার থেকে এই জিনিসটা না আমার একটু মেনে নিতে কষ্ট হয়েছে, কিন্তু মেনে নিয়েছিলাম, কারণ আমার প্রথম টার্গেট ছিল আমার বাচ্চাদেরকে আগে মানুষ করতে হবে। একদম ঠিক ডিসিশনই ছিল। হ্যাঁ, তারপরে আমি বাচ্চাদেরকে মানুষ করার পর তাদেরকে তো রেখে মানে ফেলে কিছু করা যেত না, তাদেরকে যদি ঠিকমতো মানুষ না করা হতো। আমারও তখন ওদেরকে গাইড দেওয়া খুব জরুরি ছিল। তারপরে আমি আপনার আস্তে আস্তে আমি যখন বিউটি পার্লার দিলাম, যখন আমি আবার শুরু করলাম রূপচর্চা বিষয়ক লেখালেখি বিভিন্ন নামি দামি পত্রিকাগুলোতে, তখন আবার অটোমেটিকলি আমি কবিতায় চলে আসলাম। বাহ, দারুণ গল্প। সাফিকা, বলো তোমার গল্পটা বলো। এই যে লেখালেখি, কবি, চাকরি সুবাদে ঢাকায়। আমি একটু ব্যতিক্রম বলি, আমার মনে হয় ভালো লাগবে, কারণ অনেকে আছে ফ্যামিলি থেকে পেয়েছে সাহিত্য সংস্কৃতি দিকটা, অনেকে আছেন হয়তো ওটা আকর্ষণ করতো শখ। এটা সত্য যে আমি স্কুল লাইফে বিভিন্ন ম্যাগাজিনে বা আমার বাবার অফিসের ম্যাগাজিনে বিভিন্ন ইয়ারলি আমি লেখা দিতাম, কবিতায় মূলত লিখতাম, কারণ বাংলা সাবজেক্টের ভেতরে সবচেয়ে বেশি আকর্ষণ করতো আমাকে কবিতা। এবং ক্লাস 5-এ যখন স্কুল থেকে জানানো হলো শিল্পকলা একাডেমিতে কবিতার কম্পিটিশন আছে, তো আমাদের রাজশাহীতেই শিল্পকলা একাডেমি, ন্যাশনাল আর কি একাডেমি যেটা। তো আমি বাসায় চিন্তা করলাম, আমার আসলে ফ্যামিলিতে যেটা অনেস্টলি যে সাহিত্য বা সংস্কৃতির ব্যাকগ্রাউন্ডের কেউ নেই বা তখন পর্যন্ত ছিল না। তো আমি চিন্তা করলাম কারোর সাথে তো শেয়ার করতে পারছি না, তবু নিজের উদ্যোগেই আমি একটা কবিতা রানার ছুটেছে রানার প্র্যাকটিস করলাম নিজে নিজে। আমি আমার এক টিচার ছিলেন আমার চাচা, উনাকে বললাম যে আপনি আমাকে নিয়ে যাবেন। মানে আমি ওই মানে মেসেজগুলো খুব পছন্দ করতাম, যে আসলে কোন কবিতায় কোন মেসেজ, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, এই যে মেসেজগুলা, রানার ছুটেছে রানার, আসলে মানে আমার রীতিমতো এখন কিন্তু লোম আসলে মানে তো এখন বিষয়টা হচ্ছে এরকম, আমাকে যে টাচ করতো ওইটা থেকে কবিতার প্রতি প্রেম প্রীতি আমার ছিলই। কিন্তু আমি যখন বেড়ে উঠতে শুরু করলাম, আমার ভেতরে আমি কিছু একটা হব, বিশেষ করে বিভিন্ন মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। গল্পটা তুমি কিন্তু গিয়েছিলে পরে? জি আপু, তো ওটাই বলছি যে আমার কিন্তু আসলে ওই লাইনের কোনো রকম ইয়ে ছিল না, অ্যাম্বিশন, টার্গেট, লক্ষ্য, শখ। কিন্তু ওই সময় যে আমাকে একটা আকর্ষণ করলো এবং আমি যে কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, আমি যখন দেখলাম অজস্র কম্পিটিটর ওখানে, তো আমি ভয় পেয়েছি বাট আমি পার্টিসিপেট করতে পেরেছি। এটা হচ্ছে আমার অনেক বড় মানে আমার নিজের ভালো লাগা। একদম সত্য কথা বলছি, অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমি কিন্তু রেজাল্ট দেখতে যাইনি, কারণ আমি জানতাম মানে আমার কাছে মনে হচ্ছিল যে এতজনের মাঝে সম্ভব না, কিন্তু আমি যে ওইখানে দাঁড়িয়ে কবিতাটা পড়ে আসতে পেরেছি এটা মনে হয়েছে কি আমার কাছে অনেক বড় বিষয়। কিন্তু হঠাৎ করে এই যে করোনার যেই সময়টা গেল, তো জব ছেড়ে দিয়েছি আমি। ছিল আপু, আমি রেজাল্ট দেখতেই যাইনি, একদম সত্য কথা। এটা আমার জীবনে 2-3টা ইতিহাস আছে, তার মধ্যে এইটা একটা, যে আমি রেজাল্ট দেখতে যাইনি। আর অন্যান্য ক্ষেত্রে আছে যে আমি রেজাল্ট অতটুকু আত্মবিশ্বাস তৈরি মানে ওই পর্যন্ত আসেনি, এবং মানে ওইটাই আমি ভোগ করেছি না, আমি গেছি এবং আমি পার্টিসিপেট করেছি। আচ্ছা, তো এই জন্য আর কি আমি গল্পটা আরো বললাম যে আসলে আমার ভেতরে তখন পর্যন্ত এটা কাজ করেনি যে আমি
পারবো, কিন্তু আমি যে পেরেছি, দাঁড়িয়েছি, আমি বলে এসেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তারপর করোনায় কি হলো? করোনার যখন সবাই লকডাউন, ফ্রাস্ট্রেটেড, আমরা সবাই টেন্স, তো সাংসারিক যাবতীয় কাজ করার পরে আমি তো তার কিছু আগেই হচ্ছে জব ছেড়ে দিয়েছি, বাচ্চাদের জন্য জব করতাম একটা। প্রথমে আমি পূবালী ব্যাংকে জব ছেড়ে দেই ছেলের জন্য, এরপর মেয়ের জন্য আমি হচ্ছে আপনার একটা প্রাইভেট কোম্পানি জব করতাম, 7 রিংস সিমেন্টে। এবং করোনার সময় নিশ্চয়ই তোমার মেয়েটা খুবই ছোট ছিল? ছোট মানে জাস্ট মানে কোলের বেবি একদম, জি। তো যেহেতু আমি মেয়ের জন্য জব ছেড়ে দিলাম, মানে 2টা জব আমি 2 জনের জন্য ছেড়ে দিয়ে বাসায় তখন, এবং লকডাউনে, তো আমি একদম মানে হতাশ হয়ে যাচ্ছি, কি করব। তো হয় না অনেক সময় মানুষ মানে চিন্তা করে যে ফেসবুক তো এখন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো ফেসবুকে ঢুকে যখন দেখতাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত, তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি সেই যে ছোটবেলার শখ, দেখি না চেষ্টা করে সম্ভব হয় কিনা। তো জাস্ট আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম ছোট থেকে, মূলত আমি ছবিই পোস্ট করতাম, কিন্তু একটু শখ করে আমি কিছু কিছু লাইন, কিছু ক্যাপশন 4 লাইন 6 লাইন করে লেখা শুরু করলাম। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষগুলো খুব পছন্দ করছে এবং শুধু ছবির নয় লেখারও প্রশংসা করছে, তখন আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই। আচ্ছা, এইভাবে শুরু হলো, একদম শুরু হয়ে গেল আমার লেখার যাত্রা। তারপরে ফারজানা আপা, আপনার কিছু গল্প, এই যে এখন একটু অর্থ অনর্থ আপনার লাইফে এটা কতটা কাজ করেছে? অর্থের তো প্রয়োজন আছে অবশ্যই, অর্থের জন্য তো দেখা গেছে আমরা এই যে বিজনেসগুলো দাঁড় করাচ্ছি, প্রফিট না হলে তো আমরা বিজনেস এত টাকা দিয়ে দাঁড় করাতাম না। আবার অনর্থ এটা বলবো যে বিভিন্ন মানুষের সাথে, যে বিভিন্ন ব্যবসায়ীর সাথে যারা লেনদেন করে, তারা অনেক মানে কি বলবো, মানে অনেক হুঁশিয়ার করে তাদের সাথে লেনদেন করতে হয়, কারণ সবাইকে ট্রাস্ট করা যায় না। আমি যখন অর্থ কামাতে যাই তখন দেখা গেছে তাকে আমি ট্রাস্ট করব কি করব না, এই যে লেনদেনের বিষয়টা, এখন কি সেটা আমার জন্য কি অনর্থক আসবে নাকি? কখনো না, ঠকিনি, তবে বরঞ্চ হারিয়েও নিয়ে জিতেছি সবসময়। আচ্ছা, ভালো। কারণ আমি কখনো মানে এটা এটুকু আমি যেটুকু বুঝি যে আপনার সীমাটা জানেন, সীমারেখাটা জানেন, যে আমার কতটুকু অর্থের পেছনে দৌড়াবো, কতটুকু আমার দরকার। একদম, হ্যাঁ, এই ভারসাম্যটা রক্ষা করেছেন বলে ঠকেনুনি, কাউকে ঠকানুনি, তাই তো? না। রোকসানা আপা, কবি মানুষ, আসলে শিল্পী কবিরা বা নারীরাই আসলে অর্থের হিসাবটার চেয়ে বেশি দেখে যে অন্যকে ভালো রাখা বা নিজের একটা সময় কাটানো, মানে এই ব্যাপারে একটু উদাসীনই থাকে। কিন্তু বিজনেস করতে হলে তো ইনকামের জন্য ইনভেস্টমেন্ট আছে। তবে কবি, সাহিত্যিক, শিল্পীরা আরেকটু বেশি ভোলাভালা, ইমোশনাল, অভিমানী, এমন আছে অভিমান করে কিছু টাকার জায়গা ছেড়েও চলে আসে। এটা আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, যে আপনার জীবনে এই যে অর্থ অনর্থ বা অর্থ নিয়ে আপনার চিন্তা ভাবনাটা আমার জীবনে আপনার মতোই। হ্যাঁ, আমিও অভিমান করে অনেক কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু কবিতা আমাকে ছাড়েনি। এখানেই আমার সবথেকে বড় আনন্দ। অর্থের ব্যাপারটা সবসময় কিভাবে দেখেছেন? অর্থের ব্যাপারটা কি, আমি না কখনো যে আমার প্রচুর অর্থ হবে, আমি কি প্রচুর আলিশান জীবন যাপন করবো, এটা আমি কখনো চাইনি। যেমন না অনেকের খুব গোল্ড পছন্দ, আমার আবার তেমন গোল্ড একটা খুব পছন্দ না। আমার কেমন পছন্দ মানে আজগবি টাইপের। হ্যাঁ, ওই ধরেন, তারপরে ধরেন একটু আপনার এই সিলভার, তারপরে একটু ভালো দামি পাথর, শুধু পাথরেরই হবে, এই টাইপের একটু পছন্দ করি। শাড়িগুলো দেখি আমি যে খুব আমাকে 10,000 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে, ওই ধরনের নেচার আমার নাই। আমি একটা সুন্দর শাড়ি হলেই হবে, আমার পছন্দ মতো। কিন্তু চারপাশে তো দেখেছেন অর্থ অনর্থের মূলে। হ্যাঁ, অর্থ অনর্থের মূল আমি দেখেছি। অর্থ যখন মানুষের যখন মানে আমি কি বলবো এটাকে, আসলে মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত বা অন্য উপায়ে যখন মানুষ অর্থটা উপার্জন করে, তখন না মানুষের ভিতরে আর মনুষ্যত্ব বোধটা থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এরকম অনেক অর্থশালী মানুষকে দেখেছি, আমি তার গাড়িতে উঠেছি। হ্যাঁ, আমি নাম বলতে চাচ্ছি না। আমার ভীষণ রকম আমার প্রত্যেকে আমি সরে গেছি ওদের কাছ থেকে, আমার খুব ঘৃণা লাগছে, বুঝছেন। একসঙ্গে যাচ্ছি, সামনে একটা রিক্সা, হ্যাঁ, সে বলতেছে কি রিক্সাটাকে মেরে দাও। তাহলে এটা মানবিক মানুষ বলতে যেটা বোঝায় সেই মানবিকতা। অথচ সে কিন্তু একজন কবি, কিন্তু তার ভিতরে মানবিকতা নেই। আমার সেদিন এত ঘৃণা লেগেছে। হ্যাঁ, আরেকজন শুনছি একজন মারা গেছে, শুনলাম, আমি শুনতে পাচ্ছি, বলে ভালো হয়েছে মারা গেছে। তাহলে মানুষের ভিতরে মনুষ্যত্ব, অর্থের অহংকার যে মানুষকে কত নিচে নামায় দেয়, কত অহংকার তাদের ভিতরে তৈরি করে, মানুষকে মানুষ মনে করে। এসবই হচ্ছে অনর্থের। এইসব তুমি কি বলো অর্থের ব্যাপারগুলো? আপু, আমি এটা নিয়ে বলবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের জীবনের 5টি মৌলিক
যেই চাহিদা, 5টি মৌলিক চাহিদা পূরণ করতেই অর্থ আবশ্যক। সুতরাং জীবন মানে অর্থ অবশ্যই প্রয়োজন। ঠিক তারই সাথে বলবো যে এই যে আমাদের টপিকটা যে অর্থই অনর্থ, এটা সত্য। যখন এই টাকাটা অর্জনের ক্ষেত্রে কম্পিটিশান চলে আসে বা নেশা চলে আসে বা কারো চাহিদা পূরণের পরও তার আরও বেশি চাহিদা সে ফিল করে, তখন এটা অনর্থের দিকে রূপ নেয়। এবং আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতি থেকেই বলছি যে আমি ছোট থেকে এত কাছে থেকে বিভিন্ন পরিবারের অভাব দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে যে না, অর্থের প্রয়োজন আছে। কিন্তু অনেক বিত্তশালী পরিবারে আমি যখন দেখেছি মানসিক শান্তি নেই, তখন আমার কাছে মনে হয়েছে, আমার যখন আস্তে আস্তে জ্ঞান হয়, আমি বুঝতে শিখি, তখন আমার কাছে মনে হয়েছে এই কবি সাহিত্যিক দিয়ে আমি উদাহরণ দেই বা লাইফের যে কোনো স্টেজে, যে বড়র চেয়ে বড় আছে, সুখের চেয়ে আরও সুখ আছে। তো মানে সুখ বলতে আমি আভিজাত্যের বা সাংগঠনিক মানে এই দিকটা দিয়ে বুঝছি, কিন্তু মানসিক শান্তিটা ঠিক কতটুকু হলে আসলে আমি সন্তুষ্ট এবং আমি রিল্যাক্স, এই যে সন্তুষ্ট, এই যে একটা মানসিক সন্তুষ্টি আমি মিলিয়ে দেখলাম। মানে একদম আমি ছোটবেলায় যখন নিজে জব করি না, মানে আমি স্কুল লাইফে, স্টুডেন্ট লাইফেই প্রাইভেট পড়াতাম, 60 টাকা করে নিতাম মান্থলি। ওই 60 টাকার থেকেও আমি 300 টাকা করে মাসে জমিয়ে আমার মাকে একটা করে শাড়ি কিনে দিতাম শখে। তো এরপরে যখন দেখতাম যে যখন চাকরি জীবনে গেলাম, আমার বস প্রথমে শুনলাম 6 লাখ টাকা বেতন পায়, এরপরে শুনলাম 20 লাখ টাকা বেতন পায়। চিন্তা করলাম এরপরও কেন মানুষের চাহিদা পূরণ হয় না। তখন দেখলাম আমাদের লাইফ লিভিং স্টাইল যখন চেঞ্জ হয়ে যায়, লাইক আমি একটা নর্মাল শপে যাব বা শপিং মলে যাব, কিন্তু আমার বস ওইখানে যাবেন না, উনি এমন সব শপিং মলে যাবেন যেখানে শুধুই ক্রেডিট কার্ড দিয়ে শপ করা যায়, মার্কেটিং করা যায়, কেনাকাটা করা যায়। তো দ্যাট মিনস আমরা আসলে যেই জায়গায় আছি সেই জায়গা থেকেই কিন্তু তার আপার লেভেলের চাহিদাটাই তার হলো ক্রাইসিস। সেটাই হচ্ছে যে আসলে আমরা বৃত্তটা বুঝি না, একদম বৃত্তের বাইরে যে যাওয়া যায় না, সেই লিমিটেশনসটা আমরা আসলে বুঝি না। আরো গল্প হবে, আড্ডা হবে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। তখন এই অর্থ অনর্থ নিয়ে আমাদের অনেক গল্প হবে, আড্ডা হবে। থাকুন আমাদের সাথে। অর্থ যেমন মানুষের মৌলিক প্রয়োজনগুলো মিটিয়ে দেয়, আবার অতিরিক্ত অর্থ তেমন মানুষের মানবিকতা নষ্ট করে দেয়, মানুষের মূল্যবোধ নষ্ট করে দেয়, মানুষের শিকড় ভুলতে নষ্ট করে দেয়, মানুষের পরিচয় সেটাও ভুলে যায়। সুতরাং এমন অর্থ কারোর প্রয়োজন না হওয়াটাই ভালো, যে অর্থ মানুষের অতীত ভুলে দেয়, শিকড় ভুলিয়ে দেয়। তো আমাদের মূল বিষয়টাই হচ্ছে অর্থের প্রয়োজন নেই তা না, অর্থের প্রয়োজন আছে, তবে কতটুকু। চলে যাচ্ছে আবার আমাদের আড্ডায়। আপা, আপনি বলুন, আপনার 6 মাস আপনার এই উদ্যোগের বয়স, হ্যাঁ, তো 6 মাসে অর্থের কি আপনি ফেস করেছেন, বা আপনার কোনো লোনের প্রয়োজন হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ কোনো লোনের প্রয়োজন হয়। যে আমি বললাম, একটু প্রশ্ন করি, আপনার আন্ডারে তো কাজ করছে জি যারা, সেখানেও অর্থকরীর ব্যাপার আছে, সেখানেও একটা কমিটমেন্টের ব্যাপার আছে, আপনার দিক থেকেও তাদের দিক থেকেও। জি, তো অর্থই কিন্তু সবকিছুতে জড়িত। আপনার নিজের একটা জায়গা হলেও সেখানেও অনেক অর্থের ব্যাপার আছে, আবার যাদের নিয়ে কাজ করছে সেখানেও অর্থের ব্যাপার আছে। অর্থ ছাড়া কিন্তু কিছু না, এটাই। তো অ্যাকচুয়ালি 6 মাসে আলহামদুলিল্লাহ আমি লোন করিনি, ঋণ করিনি। আমি চাই যে আমার লাইফটা সীমাবদ্ধতার মধ্যে যেন কাটে, আমি না খেয়ে থাকবো তবু যেন আমি ঋণ না করি। এই ঋণগ্রস্ত হতে গেলে মানুষের যে দ্বারান্ত হতে হয়, মানুষকে এই যে ভুল পথে নেওয়া, এটা বলে ওই পথে পরিচালিত করা। তো আমি এটা নিয়ে সারাক্ষণ ভয় পেতাম যে আল্লাহ আমাকে যেন ঋণগ্রস্ত না হয়, আমাকে যেন লোন নিতে না হয়, বা আমি যেন ধার দিয়ে তাকে বেতনটা দিতে না হয়, বরঞ্চ আমি কম খাই কিন্তু তার বেতনটা যেন আমি সবসময় পরিশোধ করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এই পর্যন্ত ভালো রাখছে। 6 মাস আমি ব্যবসা শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমার জার্নিটা খুবই ভালো যাচ্ছে। দোয়া করবেন সময়, কারণ আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট দেয়। এই ওর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যেমন কেয়ারিং হাজব্যান্ড যেন সব নারীরাই পায়। তো ও না থাকলে আসলে আমার বুটিক শব্দটা আমার মুখে আসতোই না।
একজন হাজবেন্ড যখন তার একটা নারীকে যখন পরিপূর্ণ সবকিছু করে দেয় তো সেখানেই তার সফলতা। এবং সে যখন একমাত্র ঋণ ছাড়া যখন সে নারীকে উদ্যোগ করে যে আমার টাকা লাগবে না, এই না তো বুটিক্সের স্বপ্নটা, আমি নারী উদ্যোক্তা বলবো না আমি নিজেকে, কারণ উদ্যোক্তার কাতারে আমি এখনো আসিই নাই, 6 মাস মাত্র আমার ক্লাস শুরু, এটাকে আমি বলবো এখন কি শুরু, হাঁটি হাঁটি পা পা করে। তো আমার হাজবেন্ড সবসময় বলতো যে ঋণ করো না, বরঞ্চ কম উঠাও কিন্তু লিমিটেশনের মধ্যে থাকো। আপনার প্রোডাক্ট কি? আমার প্রোডাক্ট হলো জামা, কসমেটিক্স, হিজাব, ব্যাগ। তো আমি এই কনসেপ্টটা মাথায় রেখেছি যে একজন নারী যখন আমার দোকানে আসবে তখন তার নিজের প্রোডাক্টটা যখন তার গায়ে যখন তার কোলে যখন ছোট্ট বাচ্চা থাকবে তখন সে কোশ্চেন করবে আম্মু আমার জন্য তো কিছু নেই। তখন সেই কনসেপ্টটা মাথায় রেখে বাচ্চাদের কিছু আইটেম রেডি করেছে, যেমন ব্যান্ড, তাদের কিছু একটা অর্নামেন্ট, ছোট ছোট ক্লিপ, এই টাইপের। তো আল্লাহর রহমতে কেউ যেন ঋণ না করে, কিনলে ম্যাচিং করে গয়না, ম্যাচিং করে, হ্যাঁ গয়না এখনো উঠায়নি আপু, সাফিকা যেভাবে ম্যাচিং করে আছে একদম সেটাই। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহ যেন আমাকে ঋণ পথে না যেতে হয়, লোন যাতে না যেতে হয়। তবে আমি মনে করবো যে অনর্থ জীবনে আসবে না, অর্থটাই আসবে। বাট আমি মনে করি একজন বিশ্বাসঘাতকর থেকে না খেয়ে বসে থাকা অনেক ভালো, কারণ টাকা পয়সার লেনদেন এটা খুবই খারাপ জিনিস। 3টে উপায়ে মানুষকে চেনা যায়, বিপদে পড়লে, সম্পর্ক করলে, আর টাকা পয়সা। তো এই জিনিসটা মানুষকে চেনার জন্য এই 3টা জিনিসই কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছে, যে তুমি সম্পর্ক করো, সম্পর্ক গড়ার আগে সম্পর্ক তৈরি করো, এরপরে তুমি ভাঙো। তো আমি মনে করি যে আমি না খেয়ে থাকি কিন্তু আমি ঋণগ্রস্ত যেন না হয়, তাহলে আমার অনর্থ আসবে না, আর আমার লোভটা চলে গেলে আমার অনর্থটা চলে আসবে। ওই যে আপনি সন্তুষ্ট। জি আপু, সেটাই। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমরা কবি মানুষ দুজন বসে আছে, তাদের যদি একটু কবিতা পড়া না শুনি কেমন হয়? শুনলে ভালো লাগবে আসলে। একটু আপনার লেখা কবিতা একটু শুনি ফেলি। মন্দ হয়। এটা কি নারীবাদী না প্রেমের? এটা নারীবাদী, প্রেমেরটা পরে পড়ব। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি গর্বিত নারী, আমি সেই নারী, পৃথিবীর সুরভিত হাওয়া, ভোরের স্বচ্ছতার, কোমল রূপের কল্পনার উন্মোচনকারিণী। ঈশ্বর পাঠিয়েছেন মানুষ করে, তাই সঁপে দিয়েছি তোমার হৃদয়ের বিদ্যুৎ বিচ্ছুরিত আলোয় আমার আত্মা। ঈশ্বর নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আমার স্নায়ুকে, গেঁথেছেন অনন্য রূপে। আমি তোমারই স্বপ্ন এঁকেছিলাম ফসলের মাঠ, বহন করেছি আমার চেনা শরীরের ভেতর, আস্তে আস্তে বেড়ে উঠেছে আশ্চর্য একটি চারা গাছ। বিস্তৃত করে চলছে তার শাখা প্রশাখা, আমার অহংকার নারী হয়ে জন্ম নেবার অপূর্ব অনুভূতির। এই যে আমি নারী বলি তোমাদের আকাশে উঠতে শিখেছি, কল্পনার ডানা মেলে ঈগলের মতো। ঈশ্বর আমাকে শিখিয়েছেন ভালোবাসতে, গর্বিত করেছেন, আনন্দময়ী করে তুলেছেন আমার নারী সত্তাকে। আমি সেই নারী, পাহাড়ের নিচে বয়ে যাওয়া উচ্ছল নদী, কখনো দমকা বাতাসে চন্দন শৈরবের তীব্র অগ্নি। তোমার রাতকে উষ্ণ করি কোমল স্পর্শময়ী হাতে, আগ্নেয় আলোকে উজ্জ্বল করি তোমার অন্ধকার। সেই আলো তোমার দেহের প্রলম্বিত আবেগের ভিতরে ছুঁয়েছ স্পর্শময় শরীর, ভালোবাসার মধুর আলিঙ্গনে। অথচ তোমরা পরিবর্তন করে ফেলো প্রকৃতির রূপের ভেতর ঈর্ষার ঝড়। আমি গ্রহণ করি কল্পনার রঙে আঁকা অনুভূতির স্পন্দনে, শ্বাস নেয় আমাকে আঁকড়ে ধরে। আমি হাঁটি বিস্তীর্ণ করমাদ্য পথে, পৃথিবীর ত্রাসের ভিতর দুঃখ কষ্টকে অতিক্রম করে বসত করি স্মৃতিবৃক্ষে। আমি যে নারী এবং ঈশ্বরের অপার সৃষ্টি, তোমার অন্ধকার স্বপ্নের তৃষ্ণা কাতরতার আলোকপাত্রের পূর্ণতার এক সেরা নারী। সুশোভিত করি তোমার ক্লান্ত রাতকে, তুমি পাঠ করো প্রেমময় মগ্ন পাতার গ্রন্থ। আমি গর্বিত এক নারী, আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে স্বর্গীয় অনুভূতি ও ভালোবাসার ঐশ্বর্যময়ী রূপে। আমি ঈশ্বরের সৃষ্টির গর্বিত সৃষ্টি বড়ি, প্রখর রোদ্দুরে দাঁড়িয়ে থাকি মাথা উঁচু করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
ভালো লেগেছে যে নেগেটিভিটিটা নাই, যে একজন নারী মানে সেজন্য সে গর্বিত এবং সব পজিটিভ কথাগুলো, যে এটা ভীষণ ভালো লেগেছে, যে এত দুঃখ কান্না, খুবই ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা কবিতা শুনলাম আমরা, সত্যি উৎসাহ যোগানো কবিতা, যে আমরা কখনো যেন নিজেকে ছোট না করি, সেটাই। কিন্তু যে বোধটা থেকে, যে অনুভূতি থেকে এই যে ছোট মনে করাটা চলে আসে বা কষ্ট কাজ করে এবং ফাইট করে আমাদেরকে টিকে থাকতে হয়, তো আমার এই পর্যন্ত 4টা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং কবিতাটা আসলে মূলত কি, বাস্তব এবং কাল্পনিক দুইটারই অভিব্যক্তির প্রকাশ। তো এখানে কিন্তু সবকিছুই যে বাস্তব তা নয়, আমি অন্যের জীবনকে কল্পনা করেও কিন্তু সুন্দর সুন্দর লেখা লিখতে পারি। আমি একটা কিছু প্রকাশ করলাম মানে সেটা আমার জীবন, এটা ভেবে নেওয়া উচিত নয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তবে কবিদের মাঝে মাঝে শুনতে হয় এটা কি তোমার গল্প, একদমই এই জন্য আমি বিশেষ করে প্রেমের কবিতা লিখলে বিরহ হলেই ঠিক তোমার জীবনে কিছু ঘটেছে, প্রেম রোমান্টিক হলেই ও আবার নতুন করে প্রেমে পড়েছো। তো এই জন্য কথাটা আমি বললাম, আমরা কবিতা মানে কিন্তু বাস্তব এবং কাল্পনিক দুইটা থেকে আসে এবং এটা একটা সুবিন্যস্ত সমন্বয়, মানে একটা অভিব্যক্তির প্রকাশ। তো আমি যখন নিজেকে নারী হিসেবে বুঝতে শিখলাম এবং এই পারিপার্শ্বিক সব রকম নারীদের জীবন দেখলাম, তো আমি সবাইকে ঘিরেই ছোট্ট একটা কবিতা আছে আমার, আমি নারী। তো আপু যেমন উৎসাহ যোগানো বললো এবং আমি বলবো যে আসলে আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনা হয় তাহলে বুঝবে যে হ্যাঁ আসলে আমাদের জীবনটা এমনই। আমি নারী, আমি নারী, আমার ঠিকানা কুচির ভাঁজে জড়ানো কয়েক পরতের শাড়ি, এক এক ভাঁজে পুষে রাখি এক এক স্তরের স্বপ্ন, কত শখ কত আকাঙ্ক্ষা, তার তরে চাওয়া অন্যের একান্ত যত্ন। আমিও পাখির মতো স্বাধীন উঠতে চাই, আমিও ঘুড়ির মতো লাগাম হারাতে চাই, সকল চাওয়ার পূরণে অন্যের ভালোবাসা ও সমর্থন চাই। কারো মা, কারো বোন, কারো বউ, বেলা শেষে ক্লান্তিরা এসে জিজ্ঞেস করে আসলেই কি আমি কারো কেউ? কেন মায়ের কোল আর বাবার ভিটে ছাড়তে হয়? কেন তাদের বুক ভাসিয়ে নিজের বুক ভাসাতে অন্যের ঘরে চলে যায়? আমি নারী, এ মুখে এখনো হাসি ধরে রাখি সর্বদা, কারণ বেঁচে থাকা যে কেবল নিজের জন্য নয়। অবহেলিত আবেগের এবং প্রশ্নের ভিড়ে জীবন ফুরিয়ে যায়, তবুও সব কিছুর পরও আমি নারী, সকল বাধা পেরিয়ে এ মুখে হাসি ধরে রাখি, বেঁচে থাকতে চেষ্টা করি নিজের মতো করে, কারণ নিজের যত্ন নিজেকেই নিতে হয়, দিন শেষে নিজের কৈফিয়ত নিজেকেই দিতে হয়। হ্যাঁ, দিন শেষে নিজের কৈফিয়ত নিজেকেই দিতে হয়। ধন্যবাদ। বাহ, মানে এটাও নারীর প্রতিচ্ছবি সবই, যে একজন নারীর কুচির ভাঁজে ভাঁজে তার এক একটা গল্প, সে যত্ন চায়, সে সবই চায়, কিন্তু যত যাই পাক আর না পাক, কিন্তু দিন শেষে তাকেই ভাবতে হয়, সবকিছু তাকেই জানতে হয়। মানে এটাই এখন মেনে নেয়, কিন্তু এর মাঝেই হচ্ছে নিজের ডানা মেলে ধরা। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি। ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। দেখুন, আজকের আড্ডার বিষয় হচ্ছে অর্থ নিয়ে, কিন্তু ওই যে বললাম নারীরা অর্থটা একটু কমই বোঝে এখনো। যারা বোঝে তারা বুঝুক, আমাদের কিন্তু আড্ডায় ঘুরে ফিরে আমাদের গল্প চলে আসে, অর্থের দিকে যেতেই পারি না। দেখি এখন আমাদের বন্ধুরা অর্থ নিয়ে কি আর বলতে পারে, আমরা তো অর্থ নিয়ে খুব একটা কথা বলতেই পারছি না। তারপরও আপা একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি, ফারজানা আপা, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় দেখেন আমাদের বাবা মারা আমাদের হাতে টাকা দিত না, কি লাগবে কিনে দিত। যুগের পরিবর্তনে অনেক কিছু হচ্ছে, এগুলো মেনে নিচ্ছে, যেগুলো মেনে নেওয়া যায় মেনে
নিচ্ছি বা মেনে নেওয়া উচিত, কিন্তু তারপরও বাবা মা প্রয়োজনের অতিরিক্ত ছোটবেলায় ছেলে মেয়েদেরকে অনেক বিলাসিতা শেখাচ্ছে, কিন্তু একটা সময় অনেক অবস্থাপন্ন বাবা মারা কিন্তু বাচ্চাদেরকে ওই বিলাসিতায় বড় করতো না, তাদেরকে শেখাতো কষ্ট করাটা। তো আশপাশে বা আপনার নিজের সন্তান এরকম তো দেখছেন, এটা নিয়ে একটু আপনি বলেন। আসলে আমার পাশের বাড়ির কথাই বলবো, যদিও আপনি আমাকে বললেন আশেপাশের কথা। তো আমার সাথে যে বাড়ি, তো ওনার একটা ছেলে একটা মেয়ে, ওনার হাজব্যান্ড থাকে কাতার। তো ওনার ছেলে যখন ক্লাস 5-এ পড়ে, আমি তখনও বাড়ি করিনি, তো আমি থাকতাম মগবাজার। তো মগবাজার থেকে যখন আমি ওর বাড়ির কাজে যেতাম, তখন ওর হাতে দেখতাম আইফোন, ক্লাস 5-এ পড়ে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমাকে এটা কে কিনে দিল? তখন বলতো যে আম্মু কিনে দিছে। তো এক পর্যায়ে যখন আমি তখন থেকে নারী প্রতিবাদী, কিন্তু তখন আমি ওনার সাথে একটু কথা বললাম, যেহেতু আমার পাশাপাশি বাড়ি কাউন্সেলিং করাটা খুব ইম্পর্টেন্ট, আমি কিভাবে কি করব। ওনাকে জিজ্ঞাসা করলো, বলতো যে আমার এত টাকা কে খাবে, আমার একটা ছেলে, ওকে আইফোন দিব না তো কি করব, ভাবে কিচ্ছু হবে না। তো এরকম দিন যায়, বছর যায়, 2 বছর পরে দেখি যে আরও লেটেস্ট মডেল ওর হাতে। তো এক পর্যায়ে উনি আমাকে বলল যে আপনার ছেলে তো সারাক্ষণই পড়ো, ও কিছু করতে পারবে না, আমার ছেলে দেখবেন একদিন অনেক বড় হবে, সে অনেক বড় হবে। আজকে তাকে দেখে প্রতিনিয়ত সে কান্নায় জর্জরিত। সে যখন 3 দিন আগে যখন আমি সকালে মর্নিং ওয়াক করতে গেলাম, তখন আমাকে ডাকতেছে যে ভাবি, আজ থেকে 8 বছর আগে আপনি আমাকে বলেছিলেন যে এই অর্থই আপনার অনর্থের মূল হবে। আমি তখনও বুঝি না যে আমার ছেলে এতটা বিগড়ে যাবে। আমার ছেলে কি না খাচ্ছে, সে সব খাচ্ছে বারান্দায়, এবং সে গার্লফ্রেন্ড নিয়ে এসে বাসায় আড্ডা দিচ্ছে, আমি কিছুই বলতে পারতেছি না। এখন আমি যে টাকা নাই এই কথাটাও বলতে পারতেছি না, বরঞ্চ সেই বুঝে যে আমার কাছে টাকা আছে না নাই, সেই বলে দিচ্ছে তোমার তো ওই খাতে এই টাকা আছে তোমার আলমারিতে, বা ওইটা তো তুমি খরচ করোনি, যেহেতু আমার বাবা নেই, আমার বোন তো চলে গেছে, তাহলে এই টাকাটা কে খাবে। তখন চিন্তা করি যে আসলে অর্থই অনর্থের মূল। আবার যখন আমার সাবজেক্টে আসি, যে আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ এখনও পর্যন্ত আমার কাছে চেয়ে এনে কনভেন্স ডেইলি, কিন্তু আমার যে এই যে আমার যা আছে আমি কিন্তু বুঝতে দিতাম না। সব সময় বলতাম যে না এটুকু আছে, এটুকু দিয়ে চলো না। তখন বলতো তুমি তো ওটার ভাড়া পাচ্ছ। আমরা যে কখনো এই প্রসঙ্গই তুমি টানবা না, তোমার যতটুকু দরকার আমি দিচ্ছি, তোমার যতটুকু খাচ্ছ তুমি কোথায় যাবা সেটা আমি তোমাকে পে করব, বাট আমি তোমাকে নিজের হাতে দিব না। অনেকে আছে যে সন্তানের সামনে এসব গল্প করতে বা বাইরের মানুষের সামনে এসব গল্প করতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে বাচ্চাদের সামনে কখনো বড় করে বলতে নেই যে আমি এটা করি ওটা আছে। এটা করলে কি ওর মাথায় কনসেপ্টটা ঢুকে যাবে যে আমার মায়ের তো অনেক আছে, কেন দিচ্ছে না আমার মা, তাহলে কি আমাকে অবহেলা করতেছে। যেটা হয় যে আমরা বাচ্চাদেরকে কমফোর্ট দেই, কিন্তু বাচ্চাদেরকে বোঝাই না কখনো যে কমফোর্টটা কিভাবে আনলাম, কত কাঠখড় পুড়িয়ে কত কষ্ট করে এই জায়গাটা এসেছি। আমাদের বাবা মারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতেন বলে পুরোটা শেয়ার না করলেও আমরা বুঝে যেতাম কতটুকু চাইবো কতটুকু চাইবো না, হ্যাঁ কতটুকু যাব কতটুকু যাব না। যেমন আমার ইমিডিয়েট বড় বোন প্রত্যেক ঈদেও একটু বায়না করতো আরো সুন্দর জামা আরো কিছু। আমি কিন্তু ছোট, আমি জানতাম যে অনেক ভাই বোন আমরা যত সপ্তাহে হিসেবের ছিল, যতই বাবা মা থাকতো হিসেবের, এবং তখন তো শুধু ছেলে মেয়ের মতো ছেলে মেয়েদের নিয়ে স্বার্থপরের মতো বাবা মারা বাস করতেন না, তারা পাশের আত্মীয় পাশের সবাইকে নিয়ে সবারটা দেখভাল করতেন। তো ওই তখন আমি বলতাম যে থাক ওকে দাও আমাকে, ওটা ওভাবে আমাদেরকে তৈরি করেছে, স্যাক্রিফাইস করা, কম্প্রোমাইজ করা। তো যাই আপনার কাছে এই আপার গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে, আমার বাস্তব গল্প। এটা আমি না এই জিনিসটা আমি খুবই মানি। আমার তো 3টা ছেলে একটা মেয়ে, আমি কখনোই ওদেরকে আমি স্কুলে নিজে দিয়ে আসতাম, নিজে নিয়ে আসতাম, এবং আমি বাসার থেকে আমি টিফিন করে দিতাম ওদের, কারণ ওদেরকে যখনই আমি টাকা দিব টিফিন কিনে খাও। তারপরে ওদেরকে আমি ছোটবেলার থেকে আরেকটা জিনিস শিখিয়েছি যে কাজের লোকরে তোমরা কখনো হুকুম দিবে না, নিজের কাজটা নিজে করো। ওরা কিন্তু এখনো নিজের কাজ নিজে করে, পার্সোনাল কাজগুলো আসলে এগুলোই। হ্যাঁ, তাই জিনিসগুলো। তারপরে যেমন আমি ওরা যতদিন ওরা ম্যাট্রিক পাস না করছে, এসএসসি পাস না করছে, আমি টেলিভিশন দেখিনি, ওদের দেখতে দিইনি। হ্যাঁ, যেটা আপনি নিষেধ করবেন সেটা তো আপনিও করতে পারবেন না, এটাই তো মেইন। তারপরে যখন বললাম তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে তখন টেলিভিশন কিনে দিব, ও স্ট্যান্ড করলো ঢাকা বোর্ড থেকে, তাই টেলিভিশন কিনলাম। তারপরে ইন্টারমিডিয়েটের বেলায় তাই ভিসিআর কিনে দিলাম।
মানে এই করে ওদেরকে আমি নিয়ে গেছি। কন্ট্রোলটা শিখিয়েছি, কন্ট্রোলটা শিখিয়েছি। আরেকটা জিনিস শিখিয়েছি, আলটিমেটলি বাচ্চারাই জানে কতটুকু টেলিভিশন দেখবে, কতটুকু দেখবে না। কন্ট্রোলটা শিখিয়েছি। আরেকটা জিনিস শিখিয়েছি, ওরা যত পরীক্ষার সময় না ওরা বাবা মাকে বাসার মুরব্বিদের সালাম করতো, তো আমি হঠাৎ করে দেখতাম বুয়াদের যে ওরা সালাম করছে, আমি ওর বাবা কখনো এই জিনিসটা নিষেধ করিনি। এবং ওদেরকে শিখিয়েছি তুমি যেদিন ইনকাম করবা সেদিন কাজের লোক রাখবা, সেদিন হুকুম দিবা, তুমি যেদিন ইনকাম করবা সেদিন তুমি সিগারেট খাবা। আজও ওরা সিগারেট খায় না। আপনার কথা রেখেছে, বা জীবনযাপনটা আপনাদের সেরকম বলে ওরাও মানতে পেরেছে। আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, একটু তাদের সাথে গল্প করি। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু শুনি। আপনি তো অনেক সুন্দর সুন্দর করে বলেন, অর্থই অনর্থ, কি মনে হয় সত্যি? না আপু, এটা তো অবশ্যই না। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। আজকের বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ছোট থেকে একদম বড় পর্যন্ত। এবং আমাদের জীবনের আমি মনে করি সকাল থেকে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই অর্থটা সব কাজেই লাগে, সব কিছুতে। এবং প্রত্যেকটা বিষয়ে যদি আমি ওটা সৎভাবে ব্যবহার করি, সৎ কাজে কাজে লাগাই, তাহলে অর্থ তো অনর্থ হইতেই পারে না আপু। আর দেখা গেছে যে এমনও কাজ হয়তো আমি আমার যে এবিলিটি আছে ওইটাও একটা বড় বিষয় আছে, যে বাবা মার বা আমরা যেই গার্জিয়ানের আন্ডারে থাকতেছি বা চলতেছি, বড় হচ্ছি, যে ওদের ইনকাম সোর্সটা কি বা কেমন, ওইটাও ওই বাচ্চাদের বুঝতে দিতে হবে। বাচ্চাদেরও বুঝতে হবে যে আসলে আমি যে একটা পট করে একটা বেশি দামি জিনিস চাবো বা করব, এটা আমার বাবা মা কোথা থেকে দিবে। ওদেরও কিন্তু দিতে ইচ্ছা হয়, কিন্তু হয়তো ওই টাকাটা নাই, কিন্তু মন কিন্তু চাচ্ছে যে এটা বাচ্চা চাইছে আমি কিনে দিই। এরকম কিন্তু অনেক সময় দেখা গেছে যে মার্কেটে গেলে ছোট ছোট বাচ্চারা পট করে একটা জিনিস চেয়ে বসে, চিল্লাচিল্লি করে, কান্না করে, ছোট পিচ্চি বাচ্চারা যারা বুঝে না, তখন ওর মা কিন্তু বিভিন্ন ভাবে ওইটাকে নিয়ে আসে ফেরত। কিন্তু আসলে হয়তো দেখা গেছে উনি কুলাইতে পারতেছে না, বা ওইটা কিনা দেওয়ার মতো টাকাটা ওনার ব্যাগে নাই। তো এর জন্য হচ্ছে কি, ওইটা আবার এরকমও মানুষ আছে যে তার অর্থ না থাকার কারণে অনেক ভালো একটা কাজে কোথাও চান্স পাইছে বা কোনো একটা কিছু করতে পারতো সে, কিন্তু সেটা কিন্তু সে অর্থের কারণে করতে পারতেছে না। সেজন্য হচ্ছে এটাকে আসলে সৎ ব্যবহার করতে হবে, সৎভাবে থাকলে করলে কাজ, তখনই এটা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ হাসিনা আপা, অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর কথা বলেছেন। সুরমা আপা, সুরমা আপা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর আপুদেরকে শুভ সন্ধ্যা, সবাইকে, জুমের আপুদেরকেও। আপু, আজকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থই অনর্থের মূল। আসলে অর্থই সব আমি বলবো, কিন্তু এটা সঠিকভাবে যদি ব্যবহার করি সেটা আর কি। আর টাকা ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই করা যায় না। টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা শুধুই যে টাকা, শুধু আমার টাকাই দরকার, কিন্তু আমি ঘর সংসার বা অন্যান্য বিষয় খেয়াল করলাম না, তো এই টাকাই অনর্থ হয়ে দাঁড়ায় তখন আর কি। তো আমি মূল কথা বলতে চাইবো এই জিনিসটা, যে সাপোজ ধরেন যে আমার কাছে 1000 টাকা আছে, আর আমি ঋণ করে ঋণ করে আমি 50,000 টাকাও। শোনা যাচ্ছে না আপু? শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি ঋণ করে যদি 50,000 টাকা ধুমধাম করে খরচ করে ফেলতে পারবো, কিন্তু আমি যদি ওই 1000 টাকাই আমার কাছে, আমার কি আছে, ওই 1000 টাকা দিয়ে যদি আমি চলতে শিখি, তাহলে আমার দেখা গেছে আমি ওই টাকাটা, অর্থের যে একটা মূল যে থিম, ওটা খুঁজে পাওয়া যায়, আর আমি ঋণগ্রস্ত হলাম না। যার কারণে মানুষ অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। তখনই কথাটা দাঁড়ায় যে অর্থই অনর্থের মূল, এরকম একটা বিষয় হবে আমাকে। আমি এই কথার টাকার পিছনে আমি 4 লাইন একটু গান করবো, একটু সুযোগ দেওয়ার জন্য। প্লিজ প্লিজ। অডিওটা একটু ঝামেলা করছে, ফিরে এসে আপনার গান শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আমাদের আড্ডা জমে গেছে, গান হবে, আড্ডা হবে, গল্প হবে, কবিতাও হবে। থাকুন আমাদের সাথে। অর্থ অনর্থ এটা কখনো ঠিক কখনো বেঠিক,
মানুষের জীবনযাপনের উপরেই নির্ভর করছে। তবে সময়টা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। মানুষ যদি তার সময়টার মূল্য দিতে পারে, সেটা কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ, সময়কে সঠিকভাবে গুরুত্ব দেয় এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আমাদের সবচেয়ে এখন বড় সমস্যা কি হয়ে যাচ্ছে জানেন? মনোযোগ। আমাদের মনোযোগের ভীষণ অভাব। আমাদের মনোযোগ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যার জন্য ভালো কিছুতে মনোযোগ না দিয়ে আমরা শর্টকাট পথ খোঁজার চেষ্টা করি এবং এভাবে অর্থ উপার্জনেরও চিন্তা করি, কিন্তু যা কখনোই জীবনকে শান্তি দিতে পারে না, ভালো রাখতে পারে না, পরের প্রজন্মকেও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলা যায় না। অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম, কিন্তু কথাগুলো সত্যি। ফিরে যাচ্ছি, সুরমাপার গান শুনতে পাচ্ছিলাম না, দেখি তার গান শোনা যায় কিনা। সুরমাপা ওই যে গান গাচ্ছিলেন, সম্পত্তি অনেক অনেক বাড়ি গাড়ি, ঠিকানার ছড়াছড়ি আমি তুমি বাড়াবাড়ি, মরলে সঙ্গে যাবে না কোনো কিছুই। ও আবার আপনার নেট চলে গেছে, আরেকদিন শুনবো। মমি সুফিয়ান আপা, শুধু ছোট্ট করে বলি, আমাদের হাতে একদম সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে আপনার অনুভূতি প্রকাশ করুন। মমি আপা শুনতে পাচ্ছেন? আসলে তাহলে আমি স্টুডিওতেই ফিরে যাচ্ছি আজকে, কিন্তু একদমই দেখি। আচ্ছা তানিয়া আপা, আপনার হাতে সময়, আপনার নেটের কি অবস্থা তানিয়া আপা? হ্যাঁ, শুভ সন্ধ্যা। খুব কম সময়, একটু ছোট করে বলে ফেলুন। আচ্ছা, যেই সুন্দর টপিকটা নিয়ে আজকে কথা হচ্ছে এবং যারা কথা বলছেন তাদের কথাও শুনছিলাম, খুব সুন্দর সুন্দর যুক্তি আপারা দিচ্ছেন, খুব ভালো লাগছিল শুনতে। আমি জয়েন হওয়ার আগে আমি শুনছিলাম অনুষ্ঠানটা। তো আসলে কি, অর্থ অনর্থের মূল অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে, কিন্তু কথাটা যুক্তিযুক্ত। আবার মানুষের মূল্যবোধ, মনুষ্যত্ববোধ যাদের একদম সুন্দর থাকে, সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানোর সহমর্মিতা থাকে, তাদের জন্য, আবার সমাজের জন্য, প্রকৃতির জন্য কিন্তু অর্থটা প্রয়োজন। মানে যাদের মধ্যে আপনি দেখবেন যে সমাজের জন্য কিছু করার প্রবণতা থাকে, তাদের হাতে অর্থ কম থাকে। তো সেই জন্য বলবো যে অর্থ আসলে সমাজের জন্য দরকার, নিজের জন্য যতটুকু দরকার সমাজের জন্য। খুব ভালো বলেছেন তানিয়া, অনেক ধন্যবাদ। মমি সুফিয়ান আপা, ছোট্ট করে 1 মিনিটের মধ্যে। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। কথাটা আসলে সত্যি, অর্থ যেমন অনর্থর মূল, আবার অর্থ না থাকলেও আপু কিছুই হয় না। জীবনে চলতে গেলে অবশ্যই অর্থের দরকার আছে, কারণ অর্থ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যা হাতে সময় কম, একটা মানুষকে ফেলে যেতে চাই না। নাহিদা নেলি আপা, ছোট্ট করে বলুন, আপনি বাকি থাকবেন কেন? নাহিদা নেলি আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আসলে আজকে টপিকটা খুবই দরকারি একটা টপিক, অর্থে অর্থের মূল। আসলে অর্থটা আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া চলেই না। তবে ওইটা এমন যেটা অর্থ তখনই হয় যখন এটা ব্যবহার আর উৎসাহটা কোত্থেকে হচ্ছে। যদি সেটা ভালো জায়গা থেকে না আসে বা ব্যবহারটা ভালো জায়গায় না হয়, প্রযোজ্য না হয়, তাহলে এটা কিন্তু অনর্থই হয়ে যায়। একদম একদম খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, অনেক ভালো। আগামীতে আরো আড্ডা হবে। আপা ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটা সাজেশন দিয়ে দিন, অর্থ অনর্থ যাতে না হয়, দর্শকদের উদ্দেশ্যে আমার কি বলুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি আমার ছোট একটু বক্তব্য দিয়ে শেষ করছি। আপনারা যাই করবেন, কখনো ঋণ নেবেন না, লোন করবেন না এবং বিশ্বাসঘাতকের সাথে লেনদেন করবেন না, তবেই আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। যেটুকু আছে সেটুকুর মধ্যে লিমিটেশন রাখেন, তবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। অনেক ধন্যবাদ। আপনি 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট করে কবিতা আপনি বলতে চেয়েছেন, ছোট্ট করে 1 মিনিটের মধ্যে। আমি খুব সরি, মানে এভাবে সময় বেঁধে দিচ্ছি। আমি একটা ঝুমুর তালের কবিতা এটা, হ্যাঁ, আমারই লেখা। জলস্রোতে রৌদ্র দেখায়, অনেকটা দিন আশায় আশায় বসে থাকি এই নিরালায়, মধ্যরাতে ঘুম ভেঙে যায় চোখের পাতা উথালে পাথা, বুকের ভিতর পুড়ছে কেবলে দিবানিশি তীব্র জ্বালায়, মনতে আসি জলাঙ্গনের দিঘির ঘাটে কে সে ডাকে,
ডাক শুনি এই রঙিনে আলোয় ক্লান্ত আমি মায়ার খেলায়, ওই অলিন্দে পাখির সাথে ঝগড়া করি সকালে বেলায়। আজও যখন স্বপ্ন এঁকে তাকাই আমি চৈত্র খরায়, বসে ছোঁয়া উদাস দুপুর যায় হেঁটে যায় ধূসর আলোয়, যেতে যেতে জলস্রোতে রৌদ্র দেখায় রৌদ্র দেখায়। ধন্যবাদ। সাফিকা, তোমার কবিতা শুনতে শুনতে বিদায় নেব। আমি বিদায় নিয়ে আসছি। একেবারেই আমরা শেষ প্রান্তে আমাদের আড্ডার বিদায় নেবার পালা। আমরা সাফিকার কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্থের অপচয় নয়, অনর্থ নয়, জীবনকে সুন্দর করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। শুধু প্রয়োজন সেটা হচ্ছে ভারসাম্য। ভারসাম্য সব ক্ষেত্রে থাকলে জীবনের সব কিছু খুব গোছানো থাকে। সেটাই আমাদের বুঝতে হবে। আমাদের বর্ডার লাইনটা কোথায়, আমাদের বৃত্তটা কোথায়। বৃত্তের বাইরে গিয়ে কখনো কেউ ভালো থাকতে পারি না। সেটার অনেক উদাহরণ আমাদের জীবনে আমরা দেখেছি, সামনে পেছনে ডানে বাঁয়ে অনেক দেখেছি। সবার শিক্ষা হয় না, তো শিক্ষাটা হতে হয় আসলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেসিকা, তোমার কবিতা শুনতে শুনতে বাড়ি যাই। একদম, যেহেতু আমরা শেষ প্রান্তে চলে এসেছি এবং চলে যাব, সবাইকে অনেক অনেক আমিও তোমাদের সবাইকে সরি ইন্টারাপ্ট করলাম। অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। সব গল্প শোনা হয়নি, বাকি রয়ে গেছে, আবার সে আড্ডা হবে। আমাদের সবার ভীষণ প্রিয় গুণী শিল্পী, ভালোবাসার মানুষ, চমৎকার একজন ব্যক্তি মুনিরা ইউসুফ মেমি আপু, তাকে এবং নেক্সাস টেলিভিশনের আমাদের লেডিস ক্লাবের সমস্ত আয়োজক এবং যারা পেছনে কাজ করছেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে এডিটর, প্রত্যেককে এবং সাদিয়া আপু সহ আমি সবার প্রতি কৃতজ্ঞ, সবাইকে থ্যাঙ্কফুল এবং অভিনন্দন যে আপনারা দারুণ কাজ করছেন। অসংখ্য ধন্যবাদ জাকিয়া আপুকে, অনেক ধন্যবাদ। তো অর্থ অনর্থ এটা নিয়ে এক লাইন বলেই শেষ করি। মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস, আজও আমরা এটার কোনো পারিনি। এই জন্য আমরা একটাই উপায়, অভাব এবং বিলাসিতা, এই দুইটাকে যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে চেষ্টা করি এবং তার জন্য আমরা নিজ নিজ চাহিদা অনুযায়ী নিজ জায়গায় সন্তুষ্ট থাকার চেষ্টা করলেই ইনশাল্লাহ আমরা কন্ট্রোল করতে পারবো, সেটা নির্মূল করতে পারি আর না পারি। তো সবার কাছে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বিদায় নেওয়ার মুহূর্তে আমি আমার ভীষণ পছন্দের কবি জয় গোস্বামীর ভীষণ পছন্দের একটি কবিতা মালতীবালা প্রাথমিক বিদ্যালয় পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে লুকিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটিলে মঞ্জুরি, সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এতদিন পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটিবার তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর পাশে অপূর্ব এক আলো। সত্যি বলছি দুজনকে মানিয়েছিল ভালো।